হাই, আমি অর্ঘ ঘোষ। এই লিডারশিপ কনসাল্টিং, বিজনেস গ্রোথ, বিজনেস কনসাল্টিং অ্যান্ড এ টিচার অ্যান্ড অলওয়েজ ইয়োর ফ্রেন্ড। চলো আজকে আমরা স্টার্ট করব ক্লাস 12 এর চ্যাপ্টার রিপ্রোডাক্টিং ইন অর্গানিজম। হোয়াট ইজ রিপ্রোডাকশন? রিপ্রোডাকশন হচ্ছে এমন একটা বস্তু যা আমাদের প্রজাতির স্বতন্ত্র ও অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে। যেমন আমরা সবাই জানি আমরা মানুষ, আমাদের মানুষের প্রজাতি একটা নিজস্ব অস্তিত্ব বজায় আছে। আমরা কিন্তু কোন রকমই গরু, ছাগল, ভেড়া, মোষের মতো নয়। কেন নয়? কারণ এটা আমাদের প্রজাতি, ওরা ওদের প্রজাতিকে এক্সটেন্ড করেছে, গরুরা গরু প্রজাতি এক্সটেন্ড করেছে। এবং পৃথিবীতে যত রকমের লাইফস্টাইল আছে, যত রকমের অর্গানিজম আছে, সবাই কিন্তু নিজের নিজের প্রজাতিটাকে আরো এক্সটেন্ড করে, কারণ এই রিপ্রোডাকশন। কারণ এই জন্য আমরা কিন্তু রিপ্রোডাকশনটা করবো। যেমন কিন্তু আমি আমার বাবা মার মতো বলে আমি কিন্তু আমার বাবা মার রেপ্লিকা করবো। যেমন ধরো আমার বাবা মা আমার যেমন দেখতে হয়েছে, আমি কিন্তু সেরকম দেখতে নই, আমার ভাই বোন সেরকম দেখতে নই, কিন্তু আমরা একটাই প্রজাতি, একটাই গণের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে আমরা মানুষ। সেখানে আমরা দেখতে পারি রিপ্রোডাকশন কিন্তু প্রধানত মেইনলি দুই প্রকারের হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। সবার প্রথমে আমার মনে একটা সাধারণ প্রশ্ন তোমরা সবাই করবে যে স্যার হোয়াট ইজ রিপ্রোডাকশন? রিপ্রোডাকশনটা কি, আমরা কেন করব? সংজ্ঞাটা আমাদের নিচ যে সংজ্ঞাটা দিচ্ছে এনসিইআরটি সংজ্ঞা অনুসারে রিপ্রোডাকশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস in which involves gives rise to an offspring similar to itself. এটা আমরা আগেও বলেছি যে প্রত্যেকটা জীব কিন্তু তার সিমিলারিটি অনুযায়ী আর অপত্য জীব সৃষ্টি করে। আমরা কিন্তু কখনোই গরু, ছাগল, ভেড়ার মতো হব না, ওরাও কিন্তু কখনো মানুষের মতো দেখতে হবে না। আমরা কি হবে? আমাদের প্রজাতির মতো দেখতে হবো। তাই বলে কিন্তু সিমিলার টু ইটসেলফ, এই কথাটার অর্থ হচ্ছে আমরা কিন্তু আমাদের বাবা মার রেপ্লিকা নই। বাবা মার পুরো মাটির ধাঁচে কিন্তু আমরা তৈরি হয়নি, আমরা তৈরি হয়েছি বাবা মার বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে আমাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা দেখতে পাবো যে শুধু আমাদের ক্ষেত্রে নয়, সম্পূর্ণ জীবকুলের ক্ষেত্রে গরুদের মধ্যে নিজস্ব ভ্যারিয়েশন আছে, এবং সমস্ত ছাগল, ভেড়া, মোষ, কিন্তু যত লোয়ার অর্গানিজম থেকে হায়ার অর্গানিজম, সমস্ত জীবকুল কিন্তু নিজেদের একটা প্রজাতির বৈশিষ্ট্য স্বতন্ত্রকরণ ধরে রাখছে। টাইপস অফ দ্য রিপ্রোডাকশন। এই তোমাদের মনে সবসময় একটা প্রশ্ন আসবে, তাহলে স্যার রিপ্রোডাকশন কি সেটা তো বুঝলাম, তাহলে এবার বলো রিপ্রোডাকশন কিভাবে হয়, কিভাবে আমরা রিপ্রোডাকশন করব, কেন করব এটা আমরা জানলাম, কিন্তু কিভাবে করলে আমাদের প্রজাতির অস্তিত্বটাকে বজায় রাখতে পারবো না রিপ্রোডাকশন। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, আমরা এনসিইআরটি সংজ্ঞা অনুসারে রিপ্রোডাকশন দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য একটি মাত্র জীবের প্রয়োজন হবে, কিন্তু যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের টু অর্গানিজম ইনভলভ লাগবে, ন্যূনতম টু। কেন এক্ষেত্রে আমরা কেন একটা জীবের প্রয়োজন হচ্ছে, কেন দুটো জীবের প্রয়োজন হচ্ছে? আমরা যদি বিভিন্ন লোয়ার অর্গানিজম তারা নিজেদের মানে চলন ক্ষমতা, গমন ক্ষমতা প্রভৃতি কিছু থাকে না, নানা রকমের প্রাকৃতিক বিপর্যয়, নানা রকমের কিছুর জন্য তারা সেই জায়গায় স্ট্যান্ড রয়ে গেছে, কিন্তু তাদের যদি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হবে, ঠিক আমরা আমাদের প্রজাতিকে বিস্তীর্ণ করেছি, তাদেরও উচিত তারাও ভাববে যে আমরা নিজের প্রজাতিকে বিস্তীর্ণ করব। তারা সেই অসুবিধা দূর করার জন্য কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন শুধুমাত্র তোমার লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে হয়, কিন্তু প্রকৃতি, আমাদের প্রকৃতির মা সবসময় চায় কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রকৃতি সবসময় যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, সেই কিন্তু প্রকৃতির স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখবে। আমরা কিচ্ছু ধরলাম না বায়োলজি, সাধারণ বিবেক বুদ্ধিতে বলি, প্রত্যেক বছর আমাদের কি চেঞ্জ হচ্ছে? প্রত্যেকটা বছর ঋতু চেঞ্জ হচ্ছে, আমরা জানি সেটা। ঠিক সেরকমই যদি আমরা নিজেদেরকে না চেঞ্জ করি, যেমন আমরা আমাদের বাবা মার মতো, আমাদের প্রজাতির মতো, কিন্তু বাবা মার অনুকরণ নয়, অর্থাৎ আমরা নিজেদের চেঞ্জ করেছি, ওদেরও নিজেদের চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা করে কিন্তু একমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করে না। অ্যাসেক্সুয়াল, যদি আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতাম তাহলে কি হতো? আমাদের বাবা মা যেরকম দেখতে আমি সেরকম দেখতে হলাম, তাহলে আমার ভাই বোনের সেরকম দেখতে হলো, আমার পাড়া বন্ধু, কাকা, কাকিমা সবাই আমরা একই রকম দেখতে হতাম, কোনো চেঞ্জ অর্থাৎ ভ্যারিয়েশন কিন্তু থাকতো না। সেক্ষেত্রে আমাদের নানা রকম অসুবিধা হবে, সেটা আমরা জানি। যাই হোক, সেই বিষয়ে আমরা বিস্তীর্ণ আলোচনা করবো না। কিভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। এখন আমাদের দেখে নেব লাইফ স্প্যান, পিরিয়ড ফ্রম বার্থ টু ন্যাচারাল ডেথ। আমরা ধরে নিলাম আমরা বায়োলজি কিছু জানি না, আমরা আধ্যাত্মিক দিক থেকে বিবেচনা করলে আমরা আমাদের ঠাকুরদা, ঠাকুমার মুখে শুনে থাকবো যে
ভগবান একটা নির্দিষ্ট জীবনকালের জন্য আমাদের পাঠিয়েছে, যেটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ডেডলাইন। এটা ধরো এটা কি, এটা জন্ম মানুষ, আর এটা হচ্ছে তার মৃত্যুর ডেডলাইন। এই যে মাঝখানে এইটুকুনি স্পেসই কিন্তু আমাদের লাইফস্টাইল। এর মধ্যে আমাদের গ্রোথ করতে হবে, এর মধ্যে আমাদের রিপ্রোডাকশন করতে হবে, আমাদের নিজেদের প্রজাতির অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কিন্তু আমরা রিপ্রোডাকশন করব, কারণ আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে স্টে করব। Every organism lives for certain period of time, যেটা আমি এক্ষুনি বললাম, যেমন ভগবানই বলো কিংবা আধ্যাত্মিক দিক থেকে বলো কিংবা ন্যাচারাল দিক থেকে বলো, আমাদের প্রকৃতি মাই বলো, যাই হোক প্রত্যেকটা জীবের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু থাকে, তার বেশিও থাকবে না, তার কমও থাকবে না। ঠিক সেইটুকু সময়ের মধ্যে আমাদের কিন্তু সমস্ত কাজ করতে হবে। আমাদের লাইফ স্প্যান কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে ভেরি শর্ট আর একটা হচ্ছে ভেরি লং। ভেরি শর্ট আমরা কোনো কোনো ক্ষেত্রে শুনে থাকবো, কোনো কোনো সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে মারা গেল, সেখানে খুবই দুঃখজনক, তাদের লাইফ স্প্যান কি ভেরি শর্ট। আর একটা যেমন আমরা কিংবা আমাদের ঠাকুরদা ঠাকুমা, আমার বাবা মা, কি ব্যাপার হচ্ছে তারা কিন্তু অনেকটা দীর্ঘ জীবন ব্যাপী কিন্তু চলে আসছে, তাদের লাইফ স্প্যানটা কিন্তু ভেরি শর্ট। শুধু মানুষের দিক থেকে বিচার করলাম, এটা যদি আমরা সমগ্র অর্গানিজমের দিক থেকে বিচার করি, তাহলে দেখতে পাবো কেউ 4 মাস বেঁচে থাকে, যেমন ধান গম গাছ, অশ্বত্থ গাছ 200 বছর বাঁচে, বট গাছ 2000 বছর বাঁচে, একটা কচ্ছপ আমরা দেখতে পারি 150 বছর বাঁচে। ঠিক তেমনি কিন্তু আমাদের একটা কিন্তু লাইফ স্প্যান আছে। এখন ন্যাচারাল আমাদের যে ডাক্তাররা এনসিআরটি যে সাজেস্ট করছে, আমরা 8 to 9 ইয়ার্স বাঁচছি, কোন কোন সমস্যা কমে 7 ইয়ার্স হচ্ছে, এটা আমাদের বিভিন্ন ডিসঅর্ডার। লাইফ স্প্যান তবে একটা জিনিস, আমাদের পূর্বোক্ত যে ঠাকুর ঠাকুরমা যত বছর বেঁচেছে এখন কিন্তু তত বছর বাঁচছি না, সেটা বিভিন্ন ন্যাচারাল ডিসঅর্ডারের কারণে। যাই হোক, আমরা এখন এদিকে দেখাবো lifespan of organism are not connect with size of crows, parrot, mangoes or triple bee। এটা কিন্তু কে কতদিন বাঁচবে এটা কিন্তু তার সাইজের উপর কিন্তু নির্ভর কখনো করছে না। আমি বেশি মোটা বলি আমি বেশি দিন বাঁচবো, কিংবা আমি বেশি রোগা বলে আমি কম দিন বাঁচবো, আমি ছোট বলে আমি কম দিন বাঁচবো, লম্বা হলে বেশি দিন বাঁচবো, এটা কখনো নয়। যেমন আমরা দেখতে পারি একটা কাক একটা প্যারট, দুটোই কিন্তু প্রায় একই রকম হলেও তাদের কিন্তু জীবনকাল আর মৃত্যুকালটা মেইনলি ডিফারেন্স হয়। আমরা দেখতে পাচ্ছি কচ্ছপ আমাদের থেকে ভীষণ ছোট, তবুও কিন্তু সে 150 বছর বাঁচছে, আমরা কিন্তু সেটা বাঁচতে পারছি না। একটা ধান গাছ আমাদের থেকে প্রায় বড় হয়, কিন্তু সেটা কিন্তু 4 থেকে 5 মাস বাঁচতে, সে কিন্তু বেশি দিন বাঁচতে পারছে না। ঠিক যেমন একটা ম্যাঙ্গো ট্রি কিন্তু পিপল ট্রির মতো হলেও তার লাইফ স্প্যান কিন্তু ভিন্ন হয়। এক্ষেত্রে আমরা এটুকুনি ধরব। আমরা যেমন বলেছিলাম যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক এক এক রকমের লাইফ স্প্যান আছে, লাইফস্টাইল আছে। এবার আমরা এখানেই দেখবো যে কোন কোন জীবের কত কত লাইফস্টাইল। আমি এখানে জানি বিভিন্ন স্যাররা বিভিন্ন রকমের জিনিস পড়ান, কোনো কেউ ছায়া প্রকাশনী, কেউ সাঁতরা, সেখানে আমাদের বিভিন্ন রকমের লাইফ স্প্যান উঠে আসে। কিন্তু আমার ব্যক্তিগত এত বছরের ইনস্টিটিউশন, এত বছর অভিজ্ঞতার ক্ষেত্রে আমি জাস্ট এইটুকুনি বলবো যে সমস্ত কিছু পড়ার দরকার নেই। এনসিআরটি যেটুকুনি সাজেস্ট করেছে, আমাদের মেডিকেল বলো আমাদের এমনি ক্ষেত্রেও শুধু এই কটার মধ্যেই পড়লেই চলে আসবে। কিরকম আসতে দেখা যাচ্ছে 11, 60 থেকে 19 ইয়ার্স তার লাইফ স্প্যানটা আছে। এই সময়টুকুনের মধ্যে সে কিন্তু সমস্ত তার গ্রোথ, ব্রিদিং, তার বাচ্চা মানুষ করা, তার বাচ্চাকে রিপ্রোডাকশন হওয়া, তার প্রজাতি এক্সটেন্ড করা, সমস্ত কিছু কিন্তু এই 60 to 90 ইয়ার্স। রোজ 5 to 7 ইয়ার্স, ডগ 20 থেকে 25 ইয়ার্স, বাটারফ্লাই 1 থেকে মাত্র 12 সপ্তাহ, বাটারফ্লাই হয় মাত্র 12 সপ্তাহ, কোনো বছরও দেয় 1 থেকে 12 সপ্তাহের মধ্যে সে কিন্তু বড় হচ্ছে, খাবার খাচ্ছে, খাবার সংগ্রহ করছে, তার ঘর বানাচ্ছে, তার অপত্য প্রজাতি উৎপাদন করছে, তাদের মানুষ করছে। বাটারফ্লাই থেকে কিন্তু আমাদের শেখা উচিত, তার এত ছোট জন্য সে এত কিছু করছে। নেক্সট আমরা দেখবো ক্রো 15 ইয়ার্স, ব্যানিয়ান ট্রি 25 ইয়ার্স, কাউ 20 থেকে 25 ইয়ার্স, প্যারট 140 ইয়ার্স, ক্রোকোডাইল 60 ইয়ার্স, হর্স 60 ইয়ার্স, বাটারফ্লাই 30 ইয়ার্স, ফ্রুট ফ্লাই রাইস প্ল্যান্ট 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের সারা জীবন চলার মতো খাবার দিয়ে যাচ্ছে একমাত্র কিন্তু এই রাইস প্ল্যান্ট। আমাদের হুইট প্ল্যান্ট আমরা দেখতে পারি, সেও কিন্তু লাইফস্টাইল প্লাই এক সিমিলারিটি 5 to 6 মান্থ হয় ওর, ওটা আমাদের পড়ার দরকার নেই। আমাদের
গ্যারান্টি সাথে বলেছি, না আমাদের এইচএস এক্সামে আসবে, না তুমি যদি নিট পরীক্ষা দিতে যাও সেই এক্সামেও আসবে, কোনো কিছু। আমার এত বছর অভিজ্ঞতা, এই কটার মধ্যে যতবার ঘোরাফেরা করেছে ততবার এই কটার মধ্যে এসছে। এখানে আমাদের টর্টয়েস 100 to 150 ইয়ার্স, ব্যানিয়ান ট্রি, এই কটা লাইফস্টাইল পড়লে আমাদের মেনলি হবে। তবে আমরা দেখতে পাই যে এখান থেকে এনসিআরটি প্রত্যেক বছর দেখছি 3-4 বছর যে 22 ইয়ার্স কোশ্চেন ফলো করছিলাম, সেখানে দেখেছি এখান থেকে বিভিন্ন কলম ম্যাচ দিচ্ছে। তোমার এখানে এলিফ্যান্ট দিয়ে দেবে, রোজ দিয়ে দেবে, কিংবা সাপোজ আমি আগে দেখছিলাম ব্যানিয়ান ট্রি দিয়েছিল, সেরকম বিভিন্ন কলম দিয়ে দেবে, তার তোমার লাইফ ব্যান্ড দিয়ে দেবে। তোমরা কিন্তু এখান থেকে কলম ম্যাচ করতে হবে। এটা কিন্তু ফার্স্ট আমাদের এর জন্য এই কটা ছকের মধ্যে পড়লে আমাদের মেনলি কিন্তু এটা চলে আসবে। আগেতে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্বন্ধে জেনেছি, আজকে আমরা তার পুরো ডেসক্রিপশন জানবো। আমরা আজকে পড়ব টপিক রিপ্রোডাকশন ইন অর্গানিজমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সম্বন্ধে। আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সম্বন্ধে আমরা কিছুটা জেনেছি। যেমন আমরা জানি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমাদের একটি মাত্র জনিতৃ জন্য প্রয়োজন হয়, দুটি জনিতৃ জন্য প্রয়োজন হয় না, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মা যেমন হবে সেরকমই তার সন্তান হবে, পুরো ক্লোন। সেক্ষেত্রে আমরা বিভেদ করতে পারবো না কোনটা মা কোনটা কাকিমা জ্যাঠা জেঠি, হয়তো ওদের অসুবিধা হয় না, কিন্তু আমাদের কিন্তু এটা বিভেদ করতে সামান্য কিন্তু অসুবিধা হয়। ঠিক সেখানে আমরা দেখতে পাবো অফস্প্রিং প্রসেস বাই সিঙ্গেল প্ল্যান্ট, যেটা আমি এক্ষুনি বললাম যে প্রত্যেকটা অফস্প্রিংয়ের জন্য কেবলমাত্র একটি প্রাণীর প্রয়োজন হয়, ওর জন্য তাদের কোনো জেনেটিক্যালি চেঞ্জ হয় না। তবে হ্যাঁ, সামান্য আমরা পরবর্তীকালে আমরা নেক্সট ভিডিওতে দেখতে হবে যে কিভাবে মিউটেশনের ফলে সামান্য চেঞ্জ হয় ওদের মধ্যে। ক্লোন কার্বন কপি অফ সিঙ্গেল প্ল্যানেট, যেহেতু মাত্রই একটাই, তাই সেখান থেকে কিন্তু কোনো রকম মানে সেই অপত্রের কোনো রকম ডিফারেন্ট হয় না। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, আমরা যদি দুটি ফুটির বোতলকে চিন্তা করি, তাহলে এই যেমন পাশাপাশি এর পাশে এইরকম একটা বোতল লাগলে এর থেকে যদি এটা উৎপন্ন হয় তবু কিন্তু এটা একই রকম দেখতে লাগবে। আমরা ধরে নিলাম তিনটে পেনি, এই তিনটে পেনি কিন্তু একটি জনু থেকে এসছে, কিন্তু আমরা যদি আর মাথাগুলো না থাকতো, মাথাগুলো কিন্তু ভ্যারিয়েশন হয়েছে, এগুলো কিন্তু কি মিউটেশনের ফলে হয়েছে। যদি এগুলো মাথাগুলো না থাকতো, শুধু আমরা এইটুকুনি চিন্তা করতাম, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ডিফারেন্স করতে পারছি না এদের মধ্যে। এটাই হচ্ছে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যদি এরকম ভ্যারিয়েশন আসতো, যদি আমরা এর মধ্যে ডিফারেন্স করতে পারতাম যে এটা লাল পেন, এটা কালো পেন, এটা নীল পেন, তবে কিন্তু এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিছু টাইপস দেখবো, মানে কি কি ভাবে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করব, কি কি ভাবে প্রকৃতি এই প্রকৃতি একটা হচ্ছে আশ্চর্যকর বিস্ময় খেলা, নিজের মধ্যে নিজে বহু কাজ করে যায়, সেগুলো আমরা জানি না, আর সেগুলো জানার সময় এসেছে। দেখে নিই আমরা কিভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। প্রথমে বার্ডিং, তারপর হচ্ছে বাইনারি ফিউশন, তারপর জুস্পোর, তারপর কনিডিয়া, তারপর হচ্ছে জেমিউলস। ফার্স্ট আমরা দেখব বার্ডিং। হোয়াট ইজ বার্ডিং? সর্বপ্রথম প্রশ্ন আসতে পারে বার্ডিংটাকে বলে আছে, বার্ডিংটা কি স্যার একটু বলুন। তা দেখে নাও বার্ডিংটা কি। বার্ডিং প্রধানত কোন প্রাণীতে হয় জানো? বার্ডিং প্রথমত হয় ইস্টের দেখে আমরা বার্ডিং দেখতে পারি। বার্ডিং হচ্ছে ডটার অর্গানিজম গ্রো ফ্রম স্মল বার্ড। এই যে আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি তোমাদের সুবিধার জন্য, এটা হচ্ছে কিন্তু ইস্ট। এই ইস্টের মধ্যে একটা ভ্যাকুয়াল আছে, একটা নিউক্লিয়াস আছে। এবার ইস্টটা বাইনারি ফিউশন করলো, এই সরি ইস্টটা তোমার এই বার্ডিং একটুখানি দুটো উঁচু হলো, নিউক্লিয়াসটি কিন্তু দুভাগে ভাগ হলো, তারপর দুটো অপত্য দুটি বডি তৈরি হয়েছে। এই দুটোকে কিন্তু আমরা অপত্য দুটি ইস্ট বলবো। তবে এই বিষয়ে একটা কথা বলে রাখা দরকার যে আমাদের যেমন মৃত্যু আছে, কিন্তু এককোষী প্রাণীদের কিন্তু মৃত্যু নেই। কেন? তবে না ইমমর্টাল নয়, প্রকৃত কোনো কিছু অমর নয়, সবকিছুই নশ্বর। ঠিক কেন ওদের তাহলে মৃত্যু নেই বলছেন স্যার? তাহলে এখানে আমি বলবো যেহেতু তোমার ওদের একটাই অপত্র ভেঙে আমরা দুটি জীব পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ডেড বডি পাচ্ছি না। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা করে ডেড বডি পাওয়া যাবে। আমরা আমাদেরকে ভেঙে আবার আমাদের সন্তান উৎপন্ন হবে না দুখানা, আমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু এই দিক থেকে দেখতে গেলে যেহেতু এদের ডেড বডি পাওয়া যাচ্ছে না, তাই এদেরকে কিন্তু আমরা ইমমর্টাল বলতে পারি না, কিন্তু এদেরকে আমরা বলবো যে এরা মরে না, এটা অমর। এটা হচ্ছে বার্ডিং।
তারপর আমি দেখব বাইনারি ফিউশন। হোয়াট ইজ বাইনারি ফিউশন? প্রথমে আমি জেনে নেব বাইনারি ফিউশন কোন প্রাণীতে দেখা যায়। তাই সেই বিখ্যাত প্রাণীটির নাম হচ্ছে অ্যামিবা। কি করে? প্ল্যান্ট বডি ডিভাইডেড টু হাফ, দুটো ভাগে এটা কিন্তু ভাগ হয়ে যায়, এই বাইনারি ফিউশন। কি হচ্ছে? এই ধরা এটা হচ্ছে একটা অ্যামিবা যার মধ্যে একটি নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসটি প্রথমে কিন্তু মাইটোটিকটিক্যালি এটা দুটি নিউক্লিয়াসে ভাগ হচ্ছে, তারপরে এখানে এই মাঝখানে ভেঙে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে। প্রথমে একটা থেকে দুটো অপত্য জীব গঠিত হলো। প্রথমে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস, তারপর মাঝখান থেকে সরাসরি ভেঙে গিয়ে দুটি জীব গঠিত হলো। একেও কিন্তু আমরা অমরত্ব বলবো, কারণ এরও আমরা কিন্তু কোনো ডেড বডি পাচ্ছি না। ইনফ্যাক্ট আমরা দেখি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার অমরত্ব প্রত্যেকটা জীবে। থার্ড আমরা দেখতে পাচ্ছি জুস্পোর। জুস্পোর যে প্রাণীটি করে তার নাম হচ্ছে ক্লাইমাডোমোনাস। কি বলছে এটা? এটা কিন্তু একটা মটাইল স্ট্রাকচার। জুস্পোরটা আমরা যদি এখানে দেখি, এই হচ্ছে একটি জুস্পোর। এই যে মানে একটা নিলাম, অনলি ওয়ান, এই একটা ডেভেলপ হচ্ছে। ধরো এটা নিলাম আমি, এইটা এখানে ডেভেলপ হলো, এটা বড় হলো। আমি জানি আমরা প্রথমে কি জেনেছিলাম, আমাদের এটা যদি ধরে নিই আমরা জন্ম আর এটা যদি মৃত্যু, এর মাঝখানে যদি আমরা থাকি, এইটুকুর মধ্যে কিন্তু আমাদের বেড়ে ওঠা, প্রজনন, আমাদের প্রজাতিকে টিকিয়ে রাখা সমস্ত কিছু করতে হয়। আর সেই জন্যই আমরা প্রথমে একটা জায়গায়, এখানে একটা সাইকেল স্ট্রাকচার জুস্পোরের ক্ষেত্রে কি হচ্ছে না, জুস্পোরে যখন একটাকে নিলাম তার মধ্যে একটি নিউক্লিয়াস আছে, এবার সেই নিউক্লিয়াসটা প্রথমে বড় হলো, সেই প্রাণী বডিটা বড় হলো, তারপর সেই নিজের মধ্যে ডিভাইডেড হয় অনেকগুলো কিন্তু জুস্পোর তৈরি করলো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো জুস্পোর তৈরি হলো, সেই জুস্পোর আবার কিন্তু ভেঙে এই জুস্পোর তৈরি হলো, আবার একটা গঠন বড় হবে, আবার এরকম ডিভিশন, এইভাবে তারা কিন্তু নিজেদের সংখ্যা বৃদ্ধি করে যাবে, কিন্তু এদের মৃত্যু হবে না। তারপর আমি দেখব যে কনেডিয়া। কনেডিয়া হচ্ছে পেনিসিলিয়াম দেহে দেখা যায়। এটা কি? নন মোটাইল আর এক্সোজেনাস সাপোর্ট ইন চেইন। এটা কিন্তু চেইন লাইক স্ট্রাকচার। আর কেন চেইন লাইক স্ট্রাকচার তোমরা দেখতে হবে, এটা হচ্ছে একটি পেনিসিলিয়ামের মৌলিক গঠন। পেনিসিলিয়ামে এখানে আমরা দেখতে পাচ্ছি এই চেইন লাইক স্ট্রাকচার, এখানে আমরা দেখতে পাচ্ছি চেইন লাইক স্ট্রাকচার, খালি জায়গায় কিন্তু আমরা চেইন লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা ইউনিট প্রসেসের উপর দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটি তার দেহ, যাকে আমরা হাইড্রা বলি। তারপর আমরা দেখব জেমিউস। জেমিউস গঠনের মাধ্যমে বিভিন্ন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, স্পন্সের ভেরিটি দেখা যায়। এছাড়াও আমরা কিন্তু এখানে যতগুলোই আলোচনা করছি আমি কিন্তু স্মল প্ল্যান্টস আর ফাঙ্গির ব্যাপারেই করছি। তুমি দেখতে পাবে কিন্তু এবার হায়ার প্ল্যান্ট, আমি কিন্তু বারবার বলেছিলাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেইনলি ওই লোয়ার প্ল্যান্টসে, কিন্তু আমরা এখানে দেখব কিছু হায়ার প্ল্যান্টস আছে আমাদের অলক্ষ্যে, কিন্তু সেগুলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। যেমন দেখে নিই হায়ার প্ল্যান্টস এর মধ্যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে আমরা দেখতে পাবো রানার, রাইজোম, সাকার, টিউবার, অফস্প্রিং বাল্ব। এরা কিন্তু সবই হায়ার প্ল্যান্টস, কিন্তু পরে হচ্ছে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে এনসিইআরটি-তে এগুলো উদাহরণ দেয়া নেই, তবু আমি 2 বছর দেখলাম এগুলোর কলম ম্যাচ দিচ্ছে বাই এক্সাম্পল সহকারে। তাই যে কটার এক্সাম্পল প্রয়োজন, আমি যে কটার মধ্যে মোটামুটি আসে সেই কটাই কিন্তু আমি এখানে এক্সাম্পল দিয়েছি। যেমন দেখতে পাবো রানার জেন্ডিউলস করে মাধ্যমে, রাইজোম জিঙ্গার করে, সাকার মিন্ট করে, টিউবার পটেটো গুলো টিউবার করে, অনিয়ন বাল্বের দ্বারা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে। তবে এক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছ অফসেট এটা দিইনি। এক্ষেত্রে আমরা আরো কিছু জানবো, যেমন আমরা দেখতে পাই যে কিছু কিছু প্রাণীদের ভেজিটেটিভ রিপ্রোডাকশনে হায়ার প্ল্যান্টসের মধ্যে কিছু কিছু প্রাণী এত ফাস্ট নিজেদের ডেভেলপ করে যে তাদের জন্য কিন্তু অন্য প্রাণীরা কিন্তু বিপদে পড়ে যায়। যেমন আমরা ভারতে দেখতে পারি ওয়াটার হাইসেনথিয়া, যাকে আমরা বলি টেরর অফ বেঙ্গল। কারণ কি, আমি এটা পার্সোনালি দেখেছি, তোমরা যদি পার্সোনালি দেখো এর ফুলটা খুবই সুন্দর। তাই মেনলি আমাদের প্রধানত বাংলায় এর সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এই ওয়াটার হাইসেনথিয়া নামক ফুলটি নিয়ে আসা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এই ওয়াটার হাইসেনথিয়া নামক ফুলটি কিন্তু যে জলাশয়ে থাকে সেই জলাশয়ের সমস্ত অক্সিজেনগুলোকে ইনগালফ করে নিচ্ছিল। ওই জন্য কিন্তু জলাশয়ে বিভিন্ন অন্য ফুল গাছ, জলাশয়ের মাছ থেকে শুরু করে কিছু বাচ্চা সব মারা যাচ্ছিল।
এই জন্য মানে এটা যা ভাবা হয়েছিল, যেভাবে একটি প্রোগ্রেস হবে ভাবা হয়েছিল, তার থেকে বহুগুণ দ্রুতগুণ হারে এর প্রোগ্রেস হয়েছে। এই জন্য এটাকে পরবর্তীকালে টেরর অফ বেঙ্গল বলা হয়েছে এবং এটিকে বাংলায় আনা বন্ধ করে দেওয়া হয়েছে। মনে রাখবে এটা কিন্তু ভারতের গাছ না, এটা কিন্তু বিদেশি গাছ। এছাড়া আমরা দেখতে পাবো অ্যালগি আর ফাঙ্গি, যেটা কমন মোডে রিপ্রোডাকশন করে ইন ফেভারেবল কন্ডিশন। অ্যালগি আর ফাঙ্গিও কিন্তু ইন ফেভারেবল, যতক্ষণ তাদের নিজেদের কন্ট্রোলে, তাদের নিজেদের মতো কন্ডিশন আছে ততক্ষণ কিন্তু তারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কিন্তু আমি বলেছি যে সমস্ত জীব শুধুমাত্র অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে তারা কিন্তু প্রকৃতি এই জীবনযাত্রায় তারা কিন্তু নিজেদের টিকিয়ে রাখতে পারবে না। আমরা এত অ্যাডভান্স কেন, আমরা এত বিস্তীর্ণ হয়েছি কেন, কেন আমরা অন্যান্য জীবদের থেকে এত বুদ্ধিমান? কারণ হচ্ছে আমরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করি সবসময়। এই জন্য প্রকৃতি সবসময় চাই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ সেখানে ভ্যারিয়েশন আছে। ঠিক এই তিনটের মতো আমরা এটাকে বিভাজিত করতে পারবো। যদি শুধুমাত্র আমাদেরও যদি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতো তাহলে আমাদেরও প্রবলেম হতো। তার থেকে বড় কথা, আমাদের প্রজাতি এত বিস্তীর্ণ হতে পারতো না, আমরা এত বেশি বুদ্ধিমান হতে পারতাম না, আমরা জীবনে বেঁচেই থাকতাম না, টিকে থাকার প্রশ্ন অনেক দূরে থাক। সেই জন্যই অ্যালগি আর ফাঙ্গি দুটোই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে ইন আনফেভারেবল কন্ডিশন। যখন তাদের কন্ডিশনটা তাদের পক্ষে থাকে না, তারা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও করে থাকে। আমরা আগের পাঠে আমরা দেখেছিলাম রিপ্রোডাকশন ইন অর্গানিজমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা যখন পটেটো টিউবারের কথা দেখেছিলাম তখন আমরা সেখানে জেনেছিলাম যে সে বাল্বের মাধ্যমে কিন্তু অপত্য উদ্ভিদ, অপত্য পটেটো গাছ উৎপন্ন করে, যাকে আমরা তার আয়ও বলে থাকি। এছাড়া আমরা দেখেছিলাম জিঙ্গার ব্যানানার ক্ষেত্রে, যাকে আমরা কি বলি নোটসের মাধ্যমে কিন্তু সে অপত্য প্ল্যান্ট উৎপাদন করে। বায়োফাইলাম অ্যাডভান্টেজ দ্য বার্ডস এর মাধ্যমে অপত্য উদ্ভিদ উৎপন্ন করে। এছাড়া আমরা কিছু প্ল্যান্টের ডিভিশন দেখবো, যারা অপত্য মানে পরবর্তীকালে মানে যারা মোনোকার্পি, পলিকার্পি, পাউসিকার্পি, মোনোইকোয়াস, ডাইকোয়াস, এই সমস্ত উদ্ভিদরা আছে যারা নিজেদের মধ্যে বিভিন্ন রকম ভ্যারিয়েশন নিয়েও তারা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে করছে এবং তাকেই সর্বাধিক বেশি প্রাধান্য দিচ্ছে। তবে আমি যেটা বলেছিলাম আবার আমি সেটা বলবো, প্রকৃতি কিন্তু কখনোই চায় না যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সবসময় হোক। প্রকৃতি কিন্তু চায় সবসময় সেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ যদি তার মধ্যে ভ্যারিয়েশন না আসে তবে সে কিন্তু প্রকৃতি ঋতু পরিবর্তনের মতো সে যদি নিজেকে পরিবর্তন করতে না পারে তাহলে কিন্তু সে বিলুপ্ত হয়ে যাবে। আমরা বহু উদাহরণ দেখেছি, ভবিষ্যতেও দেখব। এবার আমরা দেখি মোনোকার্পি, যে সমস্ত উদ্ভিদ মৃত্যুর পূর্বে একবার মাত্র জনন সম্পন্ন করছে তাদেরকে আমরা বলি মোনোকার্পি। পাউসিকার্পি, যে সমস্ত উদ্ভিদ দুবার জনন সম্পন্ন করছে। পলিকার্পি, যে সমস্ত উদ্ভিদ বহুবার মৃত্যুর আগে জনন সম্পন্ন করছে তাদেরকে আমরা বলি পলিকার্পি। এছাড়াও আছে মোনোইকস, যে সমস্ত উদ্ভিদে স্ত্রী আর পুরুষ ফুল যখন একই সঙ্গে বাস করে। ধরে যাক, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে এটা এই হলো দুটি গাছ, এটা হচ্ছে স্ত্রী ফুল আর এটা পুরুষ ফুল, এই দুটো যখন একই সঙ্গে বাস করবে তখন সেটা হচ্ছে মোনোকার্পি। এক্ষেত্রে আমাদের কি হয়, এক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে সব সময় কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিন্তু বেশি হয়। তাছাড়া ডায়োইকস, এখানে যখন মানে দুটি ভিন্ন ভিন্ন গাছে উদ্ভিদ বাস করছে সেটা কিন্তু আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনকে প্রডিউস করে। এছাড়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কিন্তু অনেকগুলো নাম আছে, যার মধ্যে তাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা বলতে পারি ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন, তাকে আমরা সোমাটোজেনিক রিপ্রোডাকশনও বলতে পারি অথবা ক্লাস্টোজেনিক রিপ্রোডাকশনও কিন্তু বলতে পারি। এছাড়া আমাদের এনসিআরটি আরেকটি জিনিসও কিন্তু গ্যাপ করেছে, সেটা হচ্ছে মাল্টিপল ফিউশন। মাল্টিপল ফিউশন কি? মাল্টিপল ফিউশন কথা অর্থ হচ্ছে বহু বিভাজন। বহু বিভাজন আমি বারবার বলেছি, অ্যামিবা সবসময় একভাবে বিভাজিত হয়েছে। তোমরা দেখেছো যে পূর্বোক্ত আমরা অ্যামিবাতে যেটা দেখেছিলাম সেটা টোটাল অ্যামিবার মধ্যে একটি নিউক্লিয়াস, সেটা তারপর দুটো নিউক্লিয়াসে বিভক্ত হয়েছে, তারপর তার সাইটোপ্লাজমটা কিন্তু মাঝখান থেকে ডিভাইড হয়ে দুটো অপত্য অ্যামিবা তৈরি করেছে। তবে কোনো কোনো ক্ষেত্রে অ্যামিবা কি করে, অ্যামিবা এই এক সংকর মানে যে একবার বিভাজিতকে কিন্তু প্রেফারেন্স করে না, মাঝে মাঝে বহুবার পর সে কিন্তু এই বহু বিভাজন কিন্তু ঘটায়। এই টোটাল অ্যামিবাটার মধ্যে অনেকগুলো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের খণ্ড দেখা যায়, সেটা পরে কিন্তু পরবর্তীকালে বেরিয়েছে
অনেকগুলো অ্যামিবার স্ট্রাকচার তৈরি করে। এইভাবে কিন্তু অ্যামিবা অনেকবার এক সংকর মানে এককভাবে বিভাজিত হওয়ার পরে বহু বিভাজন কিন্তু ঘটায়। এছাড়া আমরা দেখতে পারবো প্লাজমোটমি, অনলি ডিভাইডেড সাইটোপ্লাজম। প্লাজমোটমি হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র সাইটোপ্লাজমকে ডিভাইড করছে। প্লাজমোটমি নামক অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে সবসময় সাইটোপ্লাজম ডিভাইড হয়, কিন্তু কোনো সময় কিন্তু নিউক্লিয়াস ডিভাইডেড হচ্ছে না। এবার আমরা দেখব লাস্ট হচ্ছে মোনো মরফোলজি আর হচ্ছে এপিমরফোলজি। মোনোমরফোলজি হচ্ছে কোনো ধরো জীবে একটি অংশ খসে পড়ার পর সেখান থেকে যদি আমরা আবার পূর্ণ সেই জীবটিকে আমরা পেয়ে যাই। আমরা উদ্ভিদের ক্ষেত্রে প্রায়শই দেখি দিই, বাড়ি থেকে মা বাবা যার একটা ডাল কেটে নেয়, মাটিতে পুঁতে দেয়, আবার সেখান থেকে একটা নতুন গাছ জন্মাচ্ছে। ধরে নাও এই সেই উদ্ভিদ, এই সেই ডাল কেটে দিল, এই হলো মাটিতে পুঁতে দিল, এই গেল কিন্তু নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে গেল। এইভাবে আর এপিমরফোলজি যেমন হচ্ছে ধরো আমরা টিকটিকি ক্ষেত্রে দেখতে পাই, টিকটিকি ধরো লেজটা খসে পড়ে গেল, সেই লেজটা কিন্তু আর নতুন কোনো টিকটিকি জন্ম হচ্ছে না, কিন্তু সেই লেজটা কিন্তু টিকটিকির আবার ফিরে আসছে। এই নাম হচ্ছে এপিমরফোলজি। আমরা ধরলাম এই সেই টিকটিকি, সবাই দেখতে পাচ্ছে তো, সবাই নিজের মনের চোখ খোলো। এই হলো সেই টিকটিকি যেটা আমার এই বোর্ডের উপর বসে আছে, এই হলো তার লেজ। এই যে আমাদের লেজ হাতে চলে এসছে, লেজটা খুলে পড়ে গেল, কিন্তু আমরা পরবর্তীকালে দুদিন পর আবার দেখতে পাবো টিকটিকি কিন্তু তার লেজ সমেত ফিরে এসছে। এবার এই বিষয়ে আমি প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেনও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রিভিয়াস ইয়ারে এখানে কোশ্চেন একটা কলম ম্যাচ দিয়েছিল, যেটা তোমাদের আমি আগেও বলেছি। কি কি কলম ম্যাচ দিয়েছিল? এই একটা কলম ম্যাচ স্পন্ডিলিয়াস কি করে, কার মাধ্যমে রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে প্রেফার করে, সেটাকে তো আমরা এখানে দেখতে পাবো। স্পন্ডিলিয়াস গেমিউলসের মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। ইস বার্ডিং এর মাধ্যমে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। পটেটো টিউবারের মাধ্যমে করে। আর ওয়াটার হাইসিনথিয়া, যাকে আমরা বলেছিলাম টেরর অফ বেঙ্গল, যাকে বিদেশ থেকে তার সৌন্দর্যের জন্য, ভারতের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু বাংলায় নিয়ে আসা হয়েছিল, সেটা কিন্তু জলের সমস্ত প্রাণীদের মেরে ফেলেছিল। সেই টেরর অফ বেঙ্গল ওয়াটার হাইসিনথিয়া কিন্তু অবস্টেক্স দ্বারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, যেটা কিন্তু আমি এখন বললাম। এছাড়া আরেকটা জিনিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল, which of the fooding cannot serve as a vegetative reproduction, অর্থাৎ এর মধ্যে কোনটি ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে হয় না, সেটাকে আমাদের কিন্তু ডিটেক্ট করতে বলেছিল। প্রথমে আমরা দেখি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে। এ পিস অফ পটেটো উইথ আইস, বলছে আলু তার আই চোখের মাধ্যমে কিন্তু রিপ্রোডাকশন করে। সেটা আমরা এখানে আগে দেখেছিলাম যে পটেটো বা বাল্ব অথবা তার আয়ের চোখের মাধ্যমে কিন্তু রিপ্রোডাকশন করছে, অর্থাৎ এটি ঠিক। তারপর বলেছে অ্যামাইডাল পিস অফ দ্য সুগার ক্যান ইগনোর, মানে বলছে যে এই নোটের মধ্যে মাঝখান থেকে কিন্তু এই অপত্য উদ্ভিদ জন্ম হয়, কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক না। আমরা আগেও দেখেছি জিঞ্জার আর ব্যানানার ক্ষেত্রে রাইবোসোমগুলো সবসময় ধার থেকে উৎপন্ন হয়েছে, ধার থেকে, কোনো সময় কিন্তু তার মাঝখানে কোনো রাইবোসোম উৎপন্ন হয়নি। অতএব এইটাই হচ্ছে কিন্তু সেই গুড অপশন। তবুও আমরা বাকি অপশনগুলো দেখে নিচ্ছি। এ পিস অফ গ্যামেটিক রাইজোম, এটা আমরা আগেও দেখেছি, অতএব এটা ঠিক। এ মার্জিনাল পিস অফ দা বায়োফাইলাম লিভস, অর্থাৎ বায়োফাইলা কিন্তু তার পাতার দ্বারা, আমরা যে পাথর পুঁতি, এই যে আমরা দেখেছি বায়োফাইলা কিন্তু তার লিভস অর্থাৎ পাতার দ্বারাই কিন্তু অজনগণ অংশগ্রহণ করে। আমি জাস্ট তোমাদেরকে একটা দেখিয়ে দেবো, এই পাথর পুঁতি পাতাটা থাকে তো এইটার এই ধার থেকে, কখনোই কিন্তু মাঝখান থেকে নয়, সবসময় কি হয় এই ধার থেকে এই অপত্য অনেকগুলো চারা গাছ বেরোয়, সেই পাতা যখন মাটিতে পড়ে তখন অনেকগুলি পাথরকুচি গাছের জন্ম দেয়, অর্থাৎ এটা হচ্ছে ঠিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন হবে দুয়েরটা।